নমস্কার। গত একদিন ধরে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে যা হইচই হয়ে গেল সেটাকে অলীক কুনাট্যরঙ্গ ছাড়া আর কিছু বলা অসম্ভব। দীঘায় একটা মন্দির উদ্বোধন হচ্ছে, জগন্নাথ মন্দির, সরকারের খরচে, সেটা আপনারা সবাই জানেন। তো দলে দলে রাজনীতিক এবং সেলিব্রিটিরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন একটা মোচ্ছব করবেন বলে, সেটাও আপনারা জানেন। তো এর থেকে প্রশ্ন উঠতেই পারে যে সরকারের কাজ কি এখন হয়ে দাঁড়িয়েছে প্রচুর টাকা খরচা করে মন্দির বানানো? এরপর কি আমরা দেখব যে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েত এরা পাড়ায় পাড়ায় শনি মন্দির, কালী মন্দির, হনুমান মন্দির ইত্যাদি বানিয়ে চলেছে? ওটাই সরকার এবং স্বায়ত্তশাসিত সংস্থার একমাত্র কাজ হিসেবে ধরা হবে? শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা এগুলো সব উঠে গেছে? তো এই প্রশ্ন করা যেতেই পারত। আমরা এর আগের একটা ভিডিওতে দেখুন এই ধরনের প্রশ্ন করেওছি, আমরা তুলেওছি। কিন্তু কালকের হইচইটা তা নিয়ে হলো না। যেটা হলো সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত, অদ্ভুত উড়ে একটা ব্যাপার নিয়ে। কি সেটা না, গণশক্তিতে একটা তথাকথিত খবর বেরোলো যেখানে 3টে পয়েন্ট বলা আছে। এক হচ্ছে দীঘাতে আমিষ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 2 হচ্ছে ওখানে অঘোষিত কারফিউ জারি করে দেওয়া হয়েছে। এবং 3 হচ্ছে মুসলমানদের বেরোনো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা সব থেকে বিপজ্জনক। তা গণশক্তি এখন কজন পড়েন আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু অত্যুৎসাহী কর্মী সমর্থকদের তো কোনো উৎসাহের অন্ত নেই। তারা যেটা করলেন, ওই ক্লিপিংটা নিয়ে চারদিকে হই হই করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলেন। আলোড়ন পড়ে যাবারই কথা, আলোড়ন পড়ল। এবং তারপরে শুরু হলো সেই অদ্ভুত মজার ব্যাপার। দীঘাতে আগেই বলেছি প্রচুর লোক এখন গেছেন, কেউ সরকারি অতিথি হয়ে, কেউ বেড়াতে, কেউ মোচ্ছব দেখতে, কারো কারো ওখানে আত্মীয় পরিজন থাকেন, কেউ নিজেই থাকেন, বড় এলাকা কাছে পিঠে নিশ্চয়ই থাকেন। তারা এক এক করে সবাই সমাজ মাধ্যমে পোস্ট করতে শুরু করলেন। সে এক মজার ব্যাপার। কেউ বললেন আমি এসেছি, এই তো দুপুরে কাতলার কালিয়া খেলাম, রাত্রে খাবো মোগলাই দিয়ে চিকেন কষা। কেউ বললেন এই তো আমি ঘুরে বেড়াচ্ছি। কেউ কেউ মুসলমান বন্ধু নিয়ে এসছেন, তার কথা লিখলেন। কেউ সমুদ্রের ধারে ছবি দিয়ে বললেন কোথায় কারফিউ, কিছুই তো দেখতে পাচ্ছি না। মোদ্দা কথা জিনিসটা জানা গেল সম্পূর্ণ গুল। এবং কিছু পরে পশ্চিমবঙ্গ পুলিশও জানালো এটা সম্পূর্ণ ফেক নিউজ। তো এই ফেক নিউজটা তারা কোত্থেকে আবিষ্কার করলেন, এর একটা সূত্র তারপরে জানা গেল যে দীঘার যে একটা হোটেল অ্যাসোসিয়েশন আছে, একটা আছে না একাধিক আছে আমার জানা নেই, সেই হোটেল অ্যাসোসিয়েশন কয়েকদিন আগে মাইকে করে একটা আবেদন প্রচার করেছে যে তারা আবেদন করছে জনসাধারণের কাছে যেন দুদিন কেউ নিরামিষ না খান। তো কেন তারা এই আবেদন করেছেন বলতে পারবো না। তাদের মধ্যে হিন্দুত্বের ভূত ঢুকে থাকতেই পারে, সেটা খুব উদ্বেগজনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবেদন তো সবাই করতে পারে। আজকে যে কোনো দিন ধরুন শুভেন্দু অধিকারী আবেদন করতে পারেন, সবাই পা উপরের দিকে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে জয় শ্রীরাম বলুন। তো এটা গণতান্ত্রিক অধিকার, আবেদন যে কেউ যা খুশি নিয়ে করতে পারেন। তো সেটা দিয়ে তো নিষিদ্ধ প্রমাণিত হয় না। আমি যখন ভারতবর্ষের সংবিধান শেষবার দেখেছিলাম আমি জানতাম যে সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা এরা কিছু পরিমাণে নিষেধাজ্ঞা জারি করতে পারে, কিন্তু হোটেল অ্যাসোসিয়েশন আমি যদ্দূর জানি এরা সরকার না, কিছু নিষিদ্ধ করার ক্ষমতা ওদের নেই। আগামীকাল আমি জানি না, গণশক্তিতে আবার নতুন খবর বেরিয়ে যেতে পারে যে হোটেল অ্যাসোসিয়েশনই হয়তো এখন সরকার চালাচ্ছে। সেটা হলে অন্য কথা, তখন অন্য আরেকটা ভিডিও করব। কিন্তু আপাতত এই সূত্র থেকে নিষিদ্ধে পৌঁছানোর কোনো কারণ আমি খুঁজে পাইনি। তো এটা গেল একটা সূত্র। মুসলমানদের বেরোনোর নিষেধ, এটা তারা কোত্থেকে পেলেন সেই সূত্র জানা নেই। খুব সম্ভবত এটা সম্পূর্ণ স্বপ্নাদ্য, স্বপ্নে তারা দেখেছেন এবং লিখে দিয়েছেন। তো বামপন্থীদের এখন সমস্যাটা হচ্ছে তারা স্বপ্নাদ্য জিনিসপত্রে চলছেন। সাধারণ মানুষ কি করে, তারা বিভিন্ন জিনিস দেখে এবং দেখে সেখানে যুক্তি প্রয়োগ করে সিদ্ধান্তে পৌঁছয়। যেমন আপনি দেখলেন একদিকে সূর্য উঠছে, আপনি তখন দিকটা কি জানলেন, জেনে বললেন পূব দিকে সূর্য ওঠে। যেমন আপনি দেখলেন যে উপর থেকে আপেল পড়ছে, সব আপেলই নিচে পড়ে, দেখে একটা সাধারণীকরণ করে সিদ্ধান্তে পৌঁছলেন যে মাধ্যাকর্ষণ বলে একটা বস্তু আছে। তো এগুলো বড় বড় লোকেরা করেছে না, আমরা ছোটোখাটো মরো মানুষরাও এগুলো করে থাকি। কিন্তু পশ্চিমবঙ্গের বামপন্থীদের দেখছি একটা অদ্ভুত ব্যাপার, তারা আগে সিদ্ধান্তে পৌঁছে যান, স্বপ্ন টপ্ন দেখে সিদ্ধান্তে পৌঁছে যান, তারপর ঘটনা যা ঘটছে সেটাকে ছকে মেলানোর চেষ্টা করেন। যেমন তার আগে যদি সিদ্ধান্তে পৌঁছে যান যে পশ্চিম দিকে সূর্য ওঠে, তাহলে সূর্য যেদিকে উঠছে সেটাকে দেখে ওরা একটা ছবি টবি তুলে বলবেন ওটাই ছিল আসলে পশ্চিম দিক। তো এই রকম করেছিলেন। শেষ হচ্ছে ডেকার্ত,
নিউটন যেমন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন, ডেকার্ট ছিলেন তার কিছুদিন আগে খুব বড় একজন দার্শনিক। তিনি চারদিকে কি ঘটছে সেদিকে বিশেষ নজর দিতেন না, বিছানায় সারাদিন শুয়ে থাকতেন। তিনি অনেক বইও লিখেছিলেন, সেগুলোর নাম ছিল মেডিটেশন 1, মেডিটেশন 2, এবং শুয়ে শুয়ে এসব আবিষ্কার তিনি করতেন। তো দর্শন শাস্ত্রে সেটা একটা বিপুল বড় ব্যাপার ছিল। তার একটা কথা খুব চালু, সেটার নাম হচ্ছে আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। আমি চিন্তা করি, সেই জন্যেই আমার অস্তিত্ব আছে। তো আমাদের বামপন্থীরা এইরকম একটা লব্জ চালু করে দিতে পারেন, আই ড্রিম দেয়ারফর আই এক্সিস্ট। মানে আমি স্বপ্ন দেখি, স্রেফ স্বপ্নের জন্যই আমি বেঁচে আছি, বাস্তবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তো বামপন্থীরা দর্শনের জগতে উচ্চ আসন লাভ করুন, ডেকার্তের পরেই স্থান লাভ করুন, তাদের মঙ্গল হোক। এই নিয়ে আমার বক্তব্য কিছু নেই, তেমন হলে আরেকটা প্রতিবেদন করা যাবে। এখানে বিষয়টা হচ্ছে জগন্নাথ মন্দির। তো এই হইচইটা করে জগন্নাথ মন্দিরের কি কিছু উপকার হলো? হ্যাঁ, অতি অবশ্যই হলো, কারণ এটা নিয়ে তেমন কিছু হইচই হচ্ছিল না। রাম মন্দির নিয়ে এর আগে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে হইচইয়ে চূড়ান্ত পড়ে গিয়েছিল, সে কি শোরগোল। শুরু হয়েছিল সেই আম্বানির ছেলের বিয়ের কততম যেন একটা চড়ুই ভাতির অনুষ্ঠান থেকে, যেখানে দলে দলে বলিউডি তারকারা উপস্থিত হয়েছিলেন স্বেচ্ছাশ্রম দেবেন বলে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে আর্দালির কাজ করবেন বলে। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের মহাতারকা শ্রী শ্রী শাহরুখ খান, এবং তিনি সেখানে মঞ্চে উঠে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। সেই যে রামের মহিমা শুরু হলো সেখান থেকে, তারপর সেটা রাম মন্দির পর্যন্ত চললো। হেন কোনো সেলিব্রিটি নেই, তারকা নেই, রাজনীতিবিদ নেই যারা ওখানে উপস্থিত হননি। এবং তা উপস্থিত হয়েছিলেন আপনাদের চেনার মধ্যে বিখ্যাত প্রতিবাদী শিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি ওখানে উপস্থিত হয়েছিলেন সম্ভবত বলিউডে প্রতিবাদের জায়গা খুঁজে না পেয়ে রামের মধ্যে নিজের প্রতিবাদী মূর্তিকে আবিষ্কার করে ওখানে গিয়ে গান গেয়েছিলেন। পশ্চিমবঙ্গেও ছিল বিখ্যাত সাহিত্য পত্রিকা দেশ, তারা একটা আস্ত রাম সংখ্যাই করে ফেলল। আপনারা জানেন যে এর আগে কৃত্তিবাস ওঝা রামকে নিয়ে একটা বিরাট বড় কাজ করেছিলেন বাংলায়। তো তারপরে এত বড় কাজ এই প্রথম। তা প্রতিপাদ্যটা হচ্ছে যে হইচই যথেষ্ট পরিমাণে হয়েছিল, এর পিছনে আরও একটা কারণ ছিল। এক তো হচ্ছে যে ওটা একটা বিরাট বড় হিন্দুত্ববাদী প্রচার যন্ত্রের অংশ ছিল, গদি মিডিয়া টিডিয়া তার অংশ ছিল, সেটা আপনারা জানেন। দুই হচ্ছে ওটা একটা মসজিদ ভেঙে তৈরি হয়েছিল। মসজিদ ভাঙলেই যে ভারতীয় ভদ্রলোকেদের একটা অংশের একটু বেশি জোশ এসেছিল। তো এই হইচইটা হচ্ছে না কারণ মসজিদ ভেঙে এটা হচ্ছে, এখানে হচ্ছে না কারণ মসজিদ ভেঙে হচ্ছে না, এটা সেই জোশটা ভদ্রলোকেদের আসছে না, গদি মিডিয়াও নেই, ফলে তেমন প্রচার হচ্ছিল না। কিন্তু রাজনীতি তো একটা আছে। রাম মন্দির নিয়ে একটা বিরাট বড় শক্তি সক্রিয় ছিল, তার একটা রাজনীতি ছিল, এটারও একটা রাজনীতি আছে যেটাতে আমরা আসছি। তো এটা নিয়ে টুকটাক কথাবার্তা হচ্ছিল, সামান্য কিছু হোর্ডিং চারদিকে ছড়িয়ে পড়েছিল, জয় জগন্নাথ দেখতে যাবি ইত্যাদি। তো রাজনীতিটা বুঝতে গেলে ওই স্লোগানটা কিন্তু একদম অ্যাপ্ট, নিখুঁত। শুধু ওর আগে এই হনুমান কলা খাবিটা যোগ করে দেওয়া উচিত ছিল, সেটা থেকেই রাজনীতিটা স্পষ্ট বোঝা যেতে পারে। তো সেই রাজনীতিটা কি না, আমরা জানি যে হনুমানরা এখন বাংলায় নানা জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। তাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে অন্য জায়গায় কলা না খেয়ে এই হনুমান আমাদের মন্দিরে এসে কলা খেয়ে যা। তো এটা একটা সুস্পষ্ট রাজনৈতিক লাইন এবং আহ্বান। এটা এখানেই তো শুরু নয়, ফলে আমরা সুস্পষ্ট করে ব্যাপারটা বলতে পারছি, কারণ এর আগেও দেখেছি। এর আগে ধরুন গণেশ পুজো তেমন হইচই করে বাংলায় হতো না। হিন্দুত্ববাদী অবাঙালিদের একটা অংশ এটা চালু করার চেষ্টা করেন, এবং তারপর শাসক দলের একাংশের মাথায় ঢোকে ওরা কেন করবে, এটা আমরাই করে দেবো। ফলে তারা হই হই করে গণেশ পুজো করতে শুরু করেন। একদম সাম্প্রতিক উদাহরণ হলো রামনবমী। হিন্দুত্ববাদী এবং বহিরাগত একটা অংশ এরা ঠিক করেছিল যে হিংস্রভাবে রামনবমী তারা পালন করবে, এবং তারা সেটা করতে বদ্ধপরিকর ছিল। তখন শাসক দলের একদল নেতা টেতার মাথায় আসে ওরা কেন করবে, এটা তো আমরাই করে দিতে পারি। তো এমনকি যে এমপি ওয়াক অফ বিলের বিরুদ্ধে ভোট দিতে সংসদে যেতে পারেননি, তিনিও এটাতে অংশগ্রহণ করেন, এবং নবমী বিরাট হিট হয়ে যায়, হিংস্রতা হয়নি। কিন্তু এইটা যে ওরা করে থাকেন, হনুমানকে কলা খেতে নিজের আঙিনায় ডাকেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও ওরা জানেন না যে হনুমান কলা খেয়ে তারপর কোথায় যাবে। ফলে এটা একটা বিপজ্জনক লাইন। আমি একটু প্রতীকীভাবে বললাম, লাইনটা আসলে কি, সেটা হচ্ছে যে বিভিন্ন ধর্মের গোঁড়াদের একটু করে অল্প করে তোল্লাই দেওয়া, যেটাকে আমরা বলি একটু সফট বা নরমভাবে খেলা।
তো এই লাইনটা নতুন কিছু নয়, পুরনো কংগ্রেসি লাইন, এবং এটা খুব বিপজ্জনক। সেটা আগেও বলেছি এবং এখনও আরেকবার বলবো, বানিয়ে একেবারেই বলছি না। তার কারণ এর একটা ঐতিহাসিক ভিত্তি আছে, কিন্তু ইতিহাসটা পরে আগে একটা গল্প দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। তো ধরা যাক যে আপনার বাড়ির সামনে একজন প্রতিবেশী থাকেন, যার খুব ইচ্ছে তিনি সারা পাড়ায় হরির নাম ছড়িয়ে দেবেন। বলে তিনি আপনার বাড়ির দিকে একটা চোঙা ফিট করে তারস্বরে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চালিয়ে দিলেন। আপনার কান ঝালাপালা হয়ে গেল। তো আপনি এবার প্রতিশোধ নেওয়ার জন্য কি ঠিক করলেন, যে ও কেন ব্যাটা এরকম করবে, ওর কানে আমি ঝালাপালা করে দেবো। বলে আপনি ওর 3 গুণ সাইজের একটা চোঙ নিয়ে এসে ওর বাড়ির দিকে ফিট করে হরিনাম সংকীর্তন চালিয়ে দিলেন। তাতে ওর কান ঝালাপালা হলো নিঃসন্দেহে, হয়তো বন্ধও করে দিল, কিন্তু লাভটা কী হলো? ও গোটা পাড়ায়, ওই ভদ্রলোক গোটা পাড়ায় শোনাতে চেয়েছিলেন হরিনাম সংকীর্তন, আপনি তার হয়ে সেই কাজটা করে দিলেন। তো এখানে অবিকল সেই একই জিনিস হচ্ছে, এজেন্ডাটা ওর এজেন্ডা ও কেন করবে বলে আপনি করছেন, করে ওর এজেন্ডাটাকেই আপনি চ্যাম্পিয়ন করে দিচ্ছেন। তো আবারও বলছি যে এটা আমি বানিয়ে গল্প বললাম, যদিও বানিয়ে বলছি না, এটা একটা ঐতিহাসিক সত্য, পুরনো কংগ্রেসি লাইন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাজীব গান্ধী ক্ষমতায় এসেছিলেন 1984 সালে, তার এরকম একটা লাইন ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং তিনি যে ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই, অন্যান্য লাইনের সমস্যা থাকলেও। তা তিনি এসে দুটো কাজ করেছিলেন। এক হচ্ছে, প্রথমে যে মুসলমান গোঁড়া যারা, তাদেরকে একটু তোল্লাই দেওয়ার চেষ্টা করেছিলেন। শাহবানু মামলা বলে একটা মামলা হয়েছিল সে সময়, তার একটা রায়ে মুসলমান যারা গোঁড়া ছিলেন তারা একটু আহত হয়েছিলেন। উনি রায়টাকে কি করে উল্টে দেওয়া যায় তার একটা ব্যবস্থা করেছিলেন। তখন খুব হইচই হয়েছিল, এবারটা তো সংখ্যালঘুদের পক্ষে। তখন উনি যেটা করলেন সেটা হচ্ছে যে বাবরি মসজিদ বলে একটা জিনিস ছিল, সেটা আপনারা বিশ্বাস করবেন বা না করবেন, দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সেটা মাথা তুলে দাঁড়িয়েছিল এই সাম্প্রতিককাল পর্যন্ত। তো সেখানে সেই মসজিদটা দীর্ঘদিন বন্ধ ছিল, কারণ কারা একটা রামলালা নামক জিনিস ওখানে বসিয়ে দিয়ে গিয়েছিল। তারপর প্রশাসনিক কারণে এবং আদালতের নির্দেশে যাতে উত্তেজনা না হয় সেজন্য মসজিদটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো রাজীব গান্ধী যেটা করেন, ওই তালাটা খুলে দেন এবং ওখানে যাতে চুপি চুপি একটা পুজো টুজো হয় তার একটা ব্যবস্থাও করেন। ব্যবস্থাটা নিজে করে দেননি, ব্যবস্থাটা শুরু হয়ে যায় এবং এই জিনিসটা রাজীব গান্ধী চালু করেন। ফলে উনি ভেবেছিলেন যে একদিকে হিন্দু মৌলবাদী এবং অন্যদিকে মুসলমান মৌলবাদী, এদের খুব অল্প করে নরমভাবে সামান্য তোল্লাই দিয়ে উনি দুদিকের ভোট ব্যাঙ্কেই অক্ষুণ্ণ রাখবেন। তো আদতে কী হয়েছে সেটা হয়নি। আপনারা সবাই জানেন যে 89 সালে রাজীব গান্ধী চোর হ্যায় বলে একটা স্লোগান হলো। তারপর রাজীব গান্ধী ক্ষমতাচ্যুত হলেন। একদিকে বাম এবং একদিকে বিজেপির সমর্থনে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার তৈরি হলো। তখনও বিজেপিকে খুব বড় বিপদ ভাবা হচ্ছিল না। তারপর দাঙ্গা টাঙ্গা হলো, আদবানি গ্রেপ্তার হলেন, সরকার পড়ে গেল এবং তারপর বাবরি মসজিদটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তখনও এদেরকে খুব বড় বিপদ ভাবা হচ্ছিল না, কারণ তারপর বিজেপি ক্ষমতায় এলেন, বাজপেয়ী ক্ষমতায় এলেন, তাকে ভাবা হচ্ছিল নরমপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সরকারে অংশগ্রহণ করলেন এবং তারপর ওই বোতল থেকে দৈত্য গেল বেরিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন এবং তারপর হিন্দুত্বের নামে যে তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেল, এ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। এরা এখন ধর্মনিরপেক্ষতা ব্যাপারটাকেই ধ্বংস করে দিতে উদ্যত, বাঙালির সংস্কৃতি, রাজনীতি সমস্ত কিছুকে গ্রাস করে নিতে উদ্যত। এখন আইকন হয়ে দাঁড়িয়েছেন ময়ূখ রঞ্জন। তা কথা হচ্ছে যে এই যে জিনিসটা হলো, এই যে বীজ বৃক্ষটা যে তৈরি হলো, এর বীজটা কিন্তু ওই রাজীব গান্ধীর আমলেই বপন করা হয়েছিল। উনি জেনে করেছিলেন তা নয়, কিন্তু এটা চট করে জানাও যায় না। উনি যে বীজটা বপন করেছিলেন তার ফলে এই 40 বছর ধরে এই বীজ বৃক্ষটা একটু একটু করে সার জল দিয়ে তৈরি করলো হিন্দুত্ববাদীরা। তারা এই ব্যাপারটা তাদের নিজেদের লক্ষ্যে একদম স্থির এবং আজকে তার বীজ ফল আপনি দেখতে পাচ্ছেন, বোতল থেকে দৈত্য বেরিয়ে এসেছে। তো ফলে এটা ঘটেছে এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, তৃণমূল যেটা করছে, তার ফল আজকে দেখা যাবে না। হয়তো পরের ভোটে উনি জিতবেন, কিন্তু 10-15 বছর পরে দেখতে পাওয়া যাবে যে হিন্দুত্ববাদী এজেন্ডায় আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে গ্রাস করে নিচ্ছে এবং ওই ছেঁদা দিয়ে হিন্দুত্ববাদী যারা ঢুকে পড়লো তাদের আর বার করার কোনো উপায় থাকবে না। তারাই পুরো স্পেসটা দখল করে নেবে। একটা চমৎকার গল্প আছে, ক্যামেল ইন দ্য ডেজার্ট পলিসি। সেটা কি না, এক বেদুইন একটা জায়গায়
তাঁবু গেড়েছিল মরুভূমিতে, তার সঙ্গে একটা উট ছিল। মরুভূমিতে রাত্রিবেলা খুব ঠান্ডা পড়ে, আপনারা জানেন। তো উটটা ছিল বাইরে, বেদুইন তাঁবুর ভিতরে। তো খুব মায়া হলো বেদুইনের, সে বলল, বাবা উঠ, তুই মুন্ডুটা অন্তত গোঁজ, ওই জায়গাটা যেন গরম থাকে। তো একটু খুলে দিল দরজাটা, তো উট তার মুন্ডু গুঁজে দিল। তারপর কি হলো, মুন্ডুটা যেই গুঁজলো উট, তারপর গলাটাও গলিয়ে দিল, এবং গলাটা যেই গলিয়ে দিল দরজাটা আরেকটু ফাঁকা হলো। সশরীরে উট ক্রমশ পুরোটাই তাঁবুতে ঢুকে পড়লো। তারপর উটই রইল তাঁবুতে এবং বেদুইন বাইরে। তো হিন্দুত্ববাদীরা যখন তার লক্ষ্যে স্থির, তারা কিন্তু এই নীতিতে কাজ করে। তো কতটা আশা করা যায় আমি জানি না, আমার বলার কথা আমি বললাম। আপনারা যারা শুনলেন, যারা একমত হলেন, তারা এই কথাটাকে চারদিকে ছড়িয়ে দেবেন আশা করি। আজকের এপিসোড এইটুকুই। গুরু চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন, এবং সামনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।